আসসালামু আলাইকুম। নলেজ পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব হলো নদী নৌকা সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলি এবং নদী নৌকার ম্যাথ সলভ করার জন্য আমাদের যে সকল কনসেপ্ট দরকার বা গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে সকল কনসেপ্ট না জানলে আমরা নদী নৌকার সংক্রান্ত যে প্রবলেমগুলো সলভ করতে পারবো না, সে সকল কনসেপ্টগুলো আমরা শিখবো। ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা দেখব হলো লম্ব অভিক্ষেপ। ঠিক আছে? তো লম্ব অভিক্ষেপ জিনিসটা কি আমরা আস্তে আস্তে দেখব। এই লম্ব অভিক্ষেপের পর আমরা দেখব হলো লম্বাংশ বিভাজন, এরপর আস্তে আস্তে আমরা নদী নৌকা ম্যাথ সলভ করব। তো সর্বপ্রথম লম্বাংশ বুঝতে হলে একটা জিনিস দেখি আমরা। তো সর্বপ্রথম একটা ভেক্টর নিই আমরা। এই ভেক্টরটার নাম দিলাম হলো আমরা এ ভেক্টর। এখন ঠিক একই জায়গায় আমি আরেকটা ভেক্টর নেব, তার নাম দিলাম হলো আমরা বি ভেক্টর। এই ভেক্টরটার নাম হলো আমার বি ভেক্টর। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ ধরি আমরা হলো থিটা। আচ্ছা, এখন যদি আমি ঠিক এ ভেক্টরের লম্ব দিকে কিছু আলো ফালাই, এই একটা আলো এখানে, 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 অর্থাৎ এই দিক থেকে লম্বভাবে এ ভেক্টরের উপর কিছু আলো পড়ছে। মানে এই আলো পড়ার কারণে আমরা দেখতে পাবো যে ঠিক এতটুকু অংশ, অর্থাৎ এতটুকু বলতে হলো এতটুকু অংশ আমার ছায়া পড়বে। এই লাঠিটা বা এই ভেক্টরটার কারণে যখন আমি আলো ফালাবো, এই আলো ভেক্টরের কারণে আমার ঠিক এতটুকু অংশ ছায়া পড়বে এবং বাকি অংশ আলোকিত থাকবে। তাহলে এই ভেক্টরের কারণে আমার যতটুকু অংশ বি এর যতটুকু অংশ ছায়া পড়বে, এই ছায়াকৃত অংশটাকে বলা হবে হলো আমার এর লম্ব অভিক্ষেপ। তাহলে ঠিক এতটুকু অংশে বলবো আমরা বি ভেক্টর এর উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে এটা ভ্যালু কত হবে? যেহেতু এ আর বি এর মধ্যবর্তী কোণ হলো থিটা, তো আমরা বলতে পারি এ ভেক্টরের লম্ব বিক্ষেপ হবে হলো এ কজ থিটা। সেম একইভাবে যদি আমরা অন্য একটা ভেক্টর চিন্তা করি, মনে করো সেম একইভাবে নিই, এ একটা ভেক্টর নিলাম, এ আর একটা ভেক্টর নেব। ওকে, তো মনে করি এবার আমরা আলো ফালাবো এইভাবে, সরি, এবার আলো ফালাবো এইটার লম্ব ভাবে, এভাবে এভাবে ফেলাইলাম আলো, এ আলো, আলো। এখন এই আলো ফালানোর কারণে ধরলাম এটা হলো আমার এ ভেক্টর, সরি, এটার নাম দিলাম হলো আমরা পি ভেক্টর দিই, এটার নাম দিলাম আমরা কিউ ভেক্টর। এখন এই আলোটা লম্বভাবে পড়ছে হলো পি ভেক্টরের উপরে, সুতরাং আমার ছায়া মনে করি ঠিক এতটুকু অংশ আমার ছায়া পড়বে, ঠিক এতটুকু অংশ আমার ছায়া পড়বে। তাহলে এই ছায়াকৃত অংশটা হবে হলো কিউ ভেক্টরের উপর পি ভেক্টরের লম্ব বিক্ষেপ। তো এই অংশটাকে আমরা কি বলবো? কিউ ভেক্টর এর উপর পি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে এটা ভ্যালু কত হবে? ধরলাম এটা মধ্যবর্তী কোণ হলো আলফা, তাহলে এখানে অ্যান্সারটা হবে হলো পি কজ আলফা। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা লম্ব অভিক্ষেপ বের করতে হয়। এখন আমরা দেখবো হলো আমরা উপাংশ জিনিসটা কি, অর্থাৎ লম্বাংশ বিভাজন। ঠিক আছে? সেম এই কনসেপ্টটা দ্বারা, অর্থাৎ আমরা আগে দেখলাম কি লম্ব অভিক্ষেপ, এই লম্ব অভিক্ষেপের কনসেপ্ট দ্বারাই আমরা শিখবো হলো উপাংশ বিভাজন জিনিসটা কি। ঠিক আছে? তাহলে মনে করি সেম একইভাবে একটা ভেক্টর নেই, যার নাম দিলাম হলো আমরা এ ভেক্টর, এবং এই ভেক্টরটাকে আমরা দুইটা টুকরায় বিভাজিত করব। একটা টুকরা যাবে আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর, এবং আরেকটা টুকরা যাবে ঠিক তার লম্ব বরাবর। ধরলাম এই এই টুকরাটাকে বিভাজিত করার পর একটা টুকরার নাম দিলাম হলো পি ভেক্টর, আরেকটা টুকরার নাম দিলাম হলো কিউ ভেক্টর। তাই আমরা কি বলতে পারি যে এ ভেক্টরটাকে বিভাজিত করার পর আমরা দুইটা ভেক্টর পাই, একটা হলো পি ভেক্টর, আরেকটা হলো কিউ ভেক্টর। যেখানে এই ভেক্টরটা হলো আমার মূল ভেক্টর, এবং পি আর কিউ হলো আমার উপাংশ, এটাকে বলে আমার উপাংশ।
অর্থাৎ একটা ভেক্টরকে যদি আমরা দুইটা টুকরা বিভাজিত করি, তখন যে দুইটা ভেক্টরটা তৈরি হয় ভাগ করার পরে, ওই ভেক্টরটাকে বলা হবে মূল ভেক্টরের দুইটা উপাংশ। এবং এ পি আর কিউর মধ্যবর্তী কোণ দেখা যাচ্ছে যে 90 ডিগ্রি, অর্থাৎ তারা পরস্পর লম্ব হবে। সুতরাং এই উপাংশে বলা হবে লম্বাংশ বা লম্ব উপাংশ। লম্বাংশ, ঠিক আছে। এখন যদি অন্যভাবে একটা ভেক্টর নিয়ে আমরা মনে করি, এটা একটা ভেক্টর নিলাম হলো এ ভেক্টর, এবং ঠিক তার আনুভূমিক বরাবর আমরা জানি এক্স অক্ষ, এটা হলো আমার ওয়াই অক্ষ। তাহলে এটা এক্স নেই, এটা হলো আমার ওয়াই নেই। তাহলে কি বলবো আমরা? এবং এদের মধ্যবর্তী কোণ ধরলাম হলো আমরা থিটা, অর্থাৎ এ ভেক্টরটা এক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা কি বলবো? যে এই এক্স বরাবর এ এর উপাংশ ধরলাম হলো এক্স, এবং ওয়াই বরাবর এ এর উপাংশ হলো এ ওয়াই। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এ ভেক্টর ইকুয়ালস টু এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর। এখন কথা হলো উপাংশ একটা ভেক্টর রাশি, তাহলে উপাংশের মানও থাকবে, দিকও থাকবে। তাহলে আমরা যদি বলি যে এ ভেক্টরটার দুইটা উপাংশ হলো এ এক্স ভেক্টর আর একটা হলো এ ওয়াই ভেক্টর, তাহলে এক্স এর মান কত আসবে বলি? তাহলে এটা হলো মান ইন্টু এটার দিক কত, যেহেতু এক্স বরাবর এটা তাই আই হ্যাট আসবে, আর যেহেতু এ ওয়াই ওয়াই বরাবর তাহলে এটা আসবে এ ওয়াই ইন্টু জে হ্যাট। তাহলে আমাদের মেন কাজ হলো এখন এ এক্স এর ভ্যালুটা বের করা আর হলো এ ওয়াই এর ভ্যালুটা বের করা। তাহলে আমি পাবো কি? এ ভেক্টরের এক্স বরাবর উপাংশ পাবো এবং ওয়াই বরাবর এর উপাংশ পাবো, ঠিক আছে। তাহলে কিভাবে বের করবো এক্সটা? আর উপাংশ একটা ফর্মুলা আছে, উপাংশ ইকুয়ালস টু লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ ইন্টু দিক। তার মানে এইটা যদি উপাংশ হয় আর এইটা যদি দিক হয়, আমার বাকি থাকে লম্ব বিক্ষেপটা। অর্থাৎ এই উপাংশের মান হবে হলো এই বরাবর লম্ব বিক্ষেপের মান। এখন দেখতেছি যে এ ভেক্টর আর এই এক্স অক্ষ এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমি যদি এখান থেকে আলো ফালাই, এখানে এভাবে আলো ফালানো হয়, তাহলে কতটুকু অংশ ছায়া পড়বে আমার? ঠিক এতটুকু অংশ না? তাহলে কি এটা এক্স বরাবর এ লম্ব বিক্ষেপ, তার ভ্যালু কত আসবে? এ কজ থিটা, যেহেতু মধ্যবর্তী কোণ আমরা কি জানি? থিটা, ঠিক আছে। তার মানে আমরা কি লিখতে পারি? এক্স ভেক্টর ইকুয়ালস টু এ কস থিটা ইন্টু দিক, যেহেতু আই হ্যাট, এটা আই হ্যাট, তাহলে আমরা এটা লিখতে পারি। অর্থাৎ এক্স বরাবর উপাংশ হলো এইটা। এখন আমরা জানি যে যার সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করে সে হয় কস থিটা, এবং যার সাথে করে না সে হলো সাইন থিটা হয়। কেন? এটা আমরা জানি যে যেহেতু এইটা হলো পুরোটা 90, তার মানে কি এতটুকু কত আসবে? 90 মাইনাস থিটা। আর এখানে যেহেতু বেজোড় 90, বেজোড় 90 থাকলে আমরা কি জানি? সাইন হয়ে যায় কজ, তার মানে কি হয়ে যাবে? আর কজ হয়ে যায় সাইন। যেহেতু এই বরাবর কজ হিসাব করছি, তাহলে এই বরাবর কি আসবে? কজ কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। তার মানে এখানে আসবে হলো এ ওয়াই ভেক্টর ইকুয়ালস টু আসবে হলো এ সাইন থিটা ইন্টু জে হ্যাট। এটা হলো এ ওয়াই এর ভ্যালুটা হলো এ সাইন থিটা। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি হলো এ ভেক্টর ইকুয়ালস টু এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর। এক্স ভেক্টর ভ্যালু কত? এ কস থিটা আই হ্যাট প্লাস এ সাইন থিটা জে হ্যাট। এটা মনে রাখার উপায় হলো যার সাথে অ্যাঙ্গেল তৈরি করবে সে হবে কস থিটা, আর যার সাথে করবে না সে হলো সাইন থিটা। আর সাইন থিটা হওয়ার কারণ বলে দিলাম, যেহেতু এখানে বেজোড় 90 তাহলে কজ হয়ে যাবে সাইন, ঠিক আছে। এই যে কজ সাইন হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটা হলো আমার মেন ফর্মুলা, যে একটা ভেক্টরকে যদি দুইটা উপাংশে বা দুইটা টুকরায় বিভাজিত করা হয়, একটা যে এক্স অক্ষ বরাবর, একটা যে ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যে উপাংশটা যায় তার নাম দিলাম হলো এক্স ভেক্টর, আর ওয়াই বরাবর যে উপাংশটা যায় সেটা হলো আমার এ ওয়াই ভেক্টর। তাহলে ভেক্টর রাশি আমরা জানি দুইটা জিনিস দিয়ে তৈরি হয়, একটা হলো মান, একটা হলো দিক। তাহলে মানটা হলো একস থিটা, যেহেতু আমরা এ এক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাই সেই জন্য কি একস থিটা। আর দিক যেহেতু এক্স বরাবর এজন্য আই হ্যাট, আর আমরা ওয়াই বরাবর কি জানি? সাইন থিটা, তাহলে এ সাইন থিটা। আর যেহেতু ওয়াই বরাবর দিক হলো জে হ্যাট, তাহলে এ সাইন থিটা জে হ্যাট। আর শুধু যদি মান হিসাব করি, শুধু মান কত? এ কস থিটা, আর শুধু মান হলো এ সাইন থিটা। তাহলে এটা হলো আমরা কি লম্বাংশ বিভাজন কনসেপ্ট, ঠিক আছে। এরপর আমরা দেখবো হলো
নদী নৌকার ক্ষেত্রে আমরা কিভাবে লম্বা অংশ অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? নদী নৌকার ক্ষেত্রে আমরা কিভাবে লম্বা অংশের জিনিসটা অ্যাপ্লাই করব? তাহলে মনে করো প্রথমে একটা আমরা নদী নেই, নদী আঁকি। তাই মনে করো এইটা হলো একটা নদীর পার, এইটা আরেকটা নদীর পার, ঠিক আছে? দুইটা নদীর পার। এই পয়েন্টে একজন সাঁতারু বা মাঝি আছে এবং স্রোত আমার কাজ করতেছে ডান বরাবর, যার ভেক্টর দিলাম ইউ ভেক্টর। ইউ ভেক্টর দ্বারা বোঝায় হলো স্রোতের বেগ, স্রোত, ঠিক আছে? এবং একজন মাঝি বা একজন সাঁতারু ঠিক এই বরাবর রওনা দেয়, যার ভেক্টর নাম দিলাম হলো ভি ভেক্টর। এখানে ভি হলো সাঁতারু বা নৌকার বেগ, নৌকা। অবশ্যই অবশ্যই এই বেগটা হবে স্থির পানিতে বেগ দেখানো লাগবে, হ্যাঁ? কারণ স্রোত থাকলে সে যদি যেই বেগে রওনা দেওয়া উচিত সে কিন্তু সেই বেগে যেতে পারবে না, কারণ স্রোতটাকে অন্যদিকে নিয়ে যাবে এবং অন্য বেগ তৈরি করবে, ঠিক আছে? তাহলে এটা হলো অবশ্যই স্থির পানিতে, স্থির পানি, এতটুকু মাথায় রাখতে হবে। এবং ধরি এই ভি ভেক্টরটা ইউ ভেক্টরটা এদের যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা এটা ধরি আমরা আলফা। এখন একটা জিনিস জানি যে সামান্তরিকের সূত্র অনুসারে যদি দুই দিকে দুইটা ভেক্টর কাজ করে তাদের লব্ধি হয় তাদের মাঝ বরাবর। আমরা নর্মালি চিন্তা করি যে আমি যদি এই বরাবর রওনা দিই, স্রোত কিন্তু আমাকে ওই বরাবর যাইতে দিবে না, তার মানে একটু ডানের চাপায় নিবে আমাকে। তাহলে ধরলাম তাদের লব্ধি যাবে হলো ঠিক এই বরাবর কোথাও এক জায়গায় ধরি। আচ্ছা, একটু বৃদ্ধি করি আমরা, একটু আগে নিই। আচ্ছা, এখন আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা সামান্তরিকের মতো তৈরি হয়েছে, এটা এমন, ঠিক আছে? সামান্তরিক। আর সামান্তরিকের সূত্রের সাথে এইটা হলো ভি ভেক্টর, এটা যদি ইউ ভেক্টর হয় এইটা কি আমার লব্ধি। আর এখানে আর না দিয়ে দেবো আমরা ডাব্লু ভেক্টর। তার ডাব্লু ভেক্টরকে আমরা কি বলতে পারি? ডাব্লু ভেক্টর ইকুয়ালস টু আমার লব্ধি বেগ, লব্ধি বেগ। এখানে আলফাটি কি আমার ইউ ও ভি এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ। তাহলে আমরা কি জানি যে লব্ধি যাবে মাঝ বরাবর। এখন ধরি লব্ধিটা হলো ইউ এর সাথে থিটা কোণে আনত, থিটা কোণ। তো লব্ধির দিক ধরলি আমরা থিটা। থিটাটা কি আমার বলতো? লব্ধির দিক, লব্ধির দিক, লব্ধির দিক। অর্থাৎ লব্ধির দিক কার সাথে? এটা ধরলাম ইউ বরাবর, ইউ এর সাথে, ইউ এর সাথে, ঠিক আছে? ইউ এর সাথে এইগুলো আমার দেওয়া যাচ্ছে। এখন এখান থেকে আমরা অল্প অল্প কিছু আস্তে আস্তে জানবো, চলো করে দেরা। এখন প্রথম কথা হলো লব্ধি বিবেগের ফর্মুলা। যেহেতু এটা সামান্তরিক তৈরি করছে, আর সামান্তরিকের লব্ধি ফর্মুলা কি ছিল মনে আছে? আর ইকুয়ালস টু এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু এবি কজ আলফা। তাহলে ডাব্লু সমান এখান থেকে লেখা যায় কি? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইউভি কজ আলফা। এটা হলো লব্ধির মান। আর যদি বলি লব্ধির দিক কোনটা, থিটা, ইকুয়ালস টু কি লেখা যায়? টেন ইনভার্স বি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। কথা হইলো এখানে ইউ আলাদা কেন? একটা কনসেপ্ট আছে যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। আমরা দেখতে পাচ্ছি যে এই থিটা কোণটা অর্থাৎ লব্ধির দিকটা ইউ এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, এই জন্য আমরা ইউ কে আলাদা রাখলাম আর ভি কে আমরা সাইন থিটা এবং কস থিটা দ্বারা গুণ দিলাম, ঠিক আছে? এটা হলো লব্ধির মান ডাব্লিউ। আর এই থিটাটা হলো লব্ধির দিক। কার সাথে? এটা অবশ্যই বলতে হবে কার সাথে? ইউ এর সাথে, অর্থাৎ স্রোতের বেগের সাথে, হ্যাঁ? আচ্ছা, এটা হলো আমার যদি বলে যে লব্ধির নৌকার লব্ধি বেগ, অর্থাৎ আরেকটা হলো লব্ধির দিক, যদি বের করতে পারলে তো ফর্মুলা এই দুইটা। এখন কথা হলো এই দুইটা ছাড়াও আমাদের আরো কোনো কিছু জানা লাগবে, যেটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের ক্ষেত্রে আসে বেশিরভাগ, ঢাকা ইউনিভার্সিটি বলো অন্যান্য অ্যাডমিশনে বলো। তো মনে করো সে যেহেতু এই বরাবর রওনা দিয়ে সে পয়েন্ট পৌঁছে, এই পয়েন্টে ধরলাম এটা হলো পি পয়েন্ট, এটা হলো আমার কিউ পয়েন্ট। সে রওনা দেয় পি বরাবর কিন্তু পৌঁছালো কি বরাবর? তো আমরা বলতে পারি না সে এক্স বরাবর সরণ হয়, ওয়াই বরাবর সরণ হয়? তো এক্স বরাবর সরণ কত তার? ঠিক এতটুক না? তার এক্স বরাবর সরণ এতটুক আর ওয়াই বরাবর সরণ হলো ঠিক এতটুক। তা ধরলাম আমরা নৌকাটা যখন এই যে ও পয়েন্ট থেকে ধরলাম, ও পয়েন্ট থেকে কিউ পয়েন্টে পৌঁছায়, তার এক্স বরাবর সরণ আছে, ওয়াই বরাবর সরণ আছে। তা ধরলাম এক্স বরাবর সরণকে ধরলাম আমরা এস অফ এক্স এবং ওয়াই বরাবর সরণকে ধরলাম এস অফ ওয়াই, ঠিক আছে? আরেকটা কথা যে নদীর প্রস্থ দেওয়া থাকবে কোশ্চেনে। ধরলাম নদীর প্রস্থ দেওয়া আছে
ডি, নদীর প্রস্থ ডি দেওয়া, ঠিক আছে। তাহলে যেটা বলতেছিলাম যে একটা পয়েন্টে যাত্রা শুরু করে সে যদি পি বরাবর রওনা দেয়, স্রোত তাকে নিয়ে যাবে কিউ বরাবর। কিউ বরাবর পৌঁছানোর পর দেখা যাবে কি সে তার এক্স বরাবরও কিছু গেছে, ওয়াই বরাবর কিছু গেছে এবং এই পয়েন্টটাতে পৌঁছাইছে, ঠিক আছে। সে যদি এই বরাবর যায় সে কিন্তু শুধু ওয়াই অথবা শুধু এক্স বরাবর যায় না, সে যায় এক্স বরাবর যায়, ওয়াই বরাবর যায়। তো এক্স বরাবর যতটুক যায় ততটুক ধরলাম কত, এস অফ এক্স, এবং ওয়াই বরাবর যতটুক যায় তাকে ধরলাম হলো এস অফ ওয়াই। এখন আমরা ফর্মুলা জানি, এস অফ এক্স ইকুয়ালস টু হলো এস ইকুয়ালস টু ভিটি, অর্থাৎ এটা সমবেগের ফর্মুলা। তো এখান থেকে কি লেখা যায়, এস এক্স ইকুয়ালস টু ভি এক্স ইন্টু টি, আর এস অফ ওয়াই লেখা যায় হলো ভি ওয়াই ইন্টু টি। সরি ভি না, আমরা এখানে যেহেতু লব্ধি বেগ হিসাব করতেছি, তাহলে ডাব্লিউ এক্স ইন্টু টি, ডাব্লিউ ওয়াই ইন্টু টি। তাহলে এখন আমার মেন কাজ হলো ডাব্লিউ এক্স এবং ডাব্লিউ ওয়াই ভ্যালুটা বের করা। কথা লেখেন ডাব্লিউ এক্স আর ডাব্লিউ ওয়াই জিনিসটা কি। ডাব্লিউ এক্স হলো এক্স বরাবর মোট বেগ, মোট বেগ। আমরা এখন আস্তে আস্তে দেখবো যে ডাব্লিউ এক্স এর ভ্যালুটা কিভাবে বের করে, ঠিক আছে। তা প্রথমে আসি, এখানে দুইটা বেগ কাজ করতেছে, একটা স্রোত একটা হলো নৌকা। এক্স বরাবর আমরা কোনটা, এক্স বরাবর এটা ধরলাম, আর এটা হলো ওয়াই বরাবর, অর্থাৎ এটা ওয়াই। তো এইটা যদি ওয়াই হয়, এই বরাবর এটা ওয়াই, এটা ওয়াই, ঠিক আছে, এটা ওয়াই। ওকে, এখন দেখি, আচ্ছা এটা মুছে দিই, এখানে ইজিবিজি লাগতেছে, এটা আমরা জানি কি হয়েছে। আচ্ছা এখন একটু লিখি আমরা, এই পয়েন্টটা পৌঁছায়। আচ্ছা ভি ভেক্টর জাস্ট লিখে দিই। ওকে, এখন এক্স বরাবর মোট বেগ হিসাব করি আমরা। তাহলে বলতো ইউ ভেক্টরটা অর্থাৎ স্রোতের বেগটা এক্স এর সাথে কত কোণ উৎপন্ন করে, কত কোণ, 0 ডিগ্রি কোণ। আর আমরা জানি যত আহ, যার সাথে কোণ অ্যাঙ্গেল তৈরি করে সে হয় কস থিটা। তাহলে প্রথমটা কি আসবে, ইউ কজ, যেহেতু 0 ডিগ্রি উৎপন্ন করে 0 ডিগ্রি, প্লাস এখন বলতো ভি ভেক্টরটা এক্স এর সাথে কত কোণ উৎপন্ন করে, এই যে আমরা জানি আলফা কোণ। তাহলে আসবে ভি কজ আলফা। তাহলে ফাইনাল আসে হলো ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে ভ্যালুটা বসাই দিই আমরা এখানে, তাহলে আসবে কি ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। এটা কার ভ্যালু আসবে, এস অফ এক্স এর ভ্যালু। এটা হলো ফর্মুলা। এক্স বরাবর যদি বলে সরণ কত, তখন ফর্মুলা আসবে এস অফ এক্স ইকুয়ালস টু ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। আর ডাব্লিউ এক্সটা কি এক্স বরাবর মোট বেগ। এবার হলো ওয়াই বরাবর বের করি, এস অফ ওয়াই আর ডাব্লিউ অফ ওয়াই। এখন আমরা কি জানি যে যার সাথে অ্যাঙ্গেল থাকে সে হয় কস থিটা, আর যার সাথে থাকে না সে হয় সাইন থিটা। তার মানে এক্স বরাবর যেহেতু আমরা অ্যাঙ্গেলটা হিসাব করছি, তাহলে এক্স বরাবর সব কস থিটা হয়েছে, তাহলে ওয়াই বরাবর আসবে সব সাইন থিটা। তাহলে আসবে কি, এটা হলো ওয়াই বরাবর বেগ, ওয়াই বরাবর মোট বেগ। তাহলে আসবে কি আমার ইউ সাইন 0 প্লাস ভি সাইন আলফা। তাহলে ফাইনালে আসে হলো ভি সাইন আলফা। কেন, সাইন 0 ভ্যালু আমরা জানি 0। তাহলে ডাব্লিউ অফ ওয়াই কত লেখা যায়, ভি সাইন আলফা। দেখলাম ফর্মুলাটা বসে দিই আমরা, ভি সাইন আলফা ইন্টু টি। এখন আমরা জানি যে এস অফ ওয়াই জিনিসটা কি, এস অফ ওয়াই জিনিসটা হলো ওয়াই বরাবর সরণ। ওয়াই বরাবর সরণ বলতে কি, সে কিন্তু নদীর প্রস্থ বরাবর একদম সরাসরি সরণ হয়েছে এস অফ ওয়াই যেটা। তা নদীর প্রস্থ আমরা কত ধরছিলাম, ডি। তাহলে এস ওয়াই জায়গায় আমরা কি লিখতে পারি, ডি ইকুয়ালস টু ভি সাইন আলফা ইন্টু টি। এটা হলো একটা ফর্মুলা। তো এখান থেকে আমরা লিখতে পারি টি ইকুয়ালস টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। এটা হলো আমার সময়ের ফর্মুলা, এটা হলো আমার 3টা কোশ্চেন, ঠিক আছে। তাহলে এইটা হলো আমার বেসিক কনসেপ্ট, এক্স বরাবর সরণ বললে এই যে এই ফর্মুলা, ওয়াই বরাবর সরণ বললে এই ফর্মুলা, সময় ভ্যালু বললে এটা। এখন এই সময় দিয়ে অনেক কিছু আমরা বের করতে পারি, আস্তে আস্তে আমরা দেখবো। এটা জাস্ট একদম বেসিক একটা কনসেপ্ট দেখানো হলো। তারপরে দেখি আমরা আরেকটা কনসেপ্ট দেখা যাবে, সেটা হলো যে টি এর ভ্যালু আমরা কি জানি, টি এর ভ্যালু মাত্র শিখছি আমরা, ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। এটা আমরা জানি, ঠিক আছে। এখন কথা হলো এখান থেকে কি কি বের করা যাইতে পারে। এখান থেকে প্রথম বের করা যাবে হলো সর্বপ্রথম সর্বনিম্ন সময়, অর্থাৎ একটা নৌকা পার হইতে কত মানে সর্বনিম্ন কত সময় লাগতে পারে, সর্বনিম্ন সময় অর্থাৎ মিনিমাম টাইম। যেহেতু আমরা জানি টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা, আর দেখেন তো
এখানে ডি হলো নদীর প্রস্থ যেটা ফিক্সড, আর ভিও যদি ফিক্সড হয়, অর্থাৎ সাঁতারুর বেগ যদি ফিক্সড হয়, তাহলে আমার টি এর ভ্যালু চেঞ্জ হবে কার জন্য? অবশ্যই সাইন আলফার জন্য। আর টি যদি মিনিমাম পাইতে চাই, আমার সাইন আলফা কি হবে? ম্যাক্সিমাম হওয়া লাগবে। কেন? এখানে আমরা জানি টি সমানুপাতিক 1/sin আলফা, অর্থাৎ সাইন আলফার ভ্যালু যত বেশি হবে টি তত কমবে, সাইন আলফার ভ্যালু যত কমবে টি তত বাড়বে। তাহলে আমি যদি চাই টি মিনিমাম আসুক, তাহলে কি আসবে? আমার সাইন ম্যাক্সিমাম আসা লাগবে। তাহলে টি মিনিমামের ফর্মুলাটা কি? টি মিনিমাম হবে যদি সাইন আলফা হয় ম্যাক্সিমাম। ঠিক আছে? তো সাইন আলফা ম্যাক্সিমামের ভ্যালু কত? আমরা জানি সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু হলো 1। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? আলফা ইকুয়ালস টু সাইন ইনভার্স 1, আর সাইন ইনভার্স 1 এর মান হলো 90 ডিগ্রি। অর্থাৎ কোনো সাঁতারু যদি আলফা অর্থাৎ স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে রওনা দেয়, তখন সে একদম মিনিমাম টাইমে পৌঁছাবে। তাহলে এত ডিগ্রি পাইলাম যে এত ডিগ্রি রওনা দেওয়া লাগবে। মিনিমাম টাইমটা আসলে কত? টি মিনিমামটা আসবে হলো টি ইকুয়ালস টু ডি বাই ভি। সাইন আলফার ভ্যালু কত জানি? 1 না? তাহলে ইন্টু 1, তাহলে ডি বাই ভি। টি মিনিমাম ইকুয়ালস টু ডি বাই ভি। এটা হলো টি মিনিমামের ফর্মুলা। আচ্ছা, টি পাইলাম, ই পাইলাম। এখন যদি বলে যে লব্ধি বেগ ডাব্লিউ কত আসবে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আসবে হলো রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। এখানে আলফার ভ্যালু কোনটা? আলফার ভ্যালু 90 ডিগ্রি। তো কজ 90-র ভ্যালু কত আমরা জানি? কজ 90-র ভ্যালু হইলো আমার 0। কজ 90 ভ্যালু 0, তাহলে মানে আসা হলো শুধুমাত্র ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটা কার ফর্মুলা? ডাব্লু বা লব্ধি বেগের ফর্মুলা। কার জন্য? টি মিনিমামের জন্য। এখন যদি বলে যে থিটাটা কত, তা থিটা বের করি আমরা। থিটা ফর্মুলা কি ছিল? ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থেকে সিঙ্গেল, তাই ইউ আলাদা থাকবে। ভি সাইন আলফা, সাইন আলফার ভ্যালু আমরা জানি 1 প্লাস কজ আলফার ভ্যালু জানি আমরা 0। ঠিক আছে? তার মানে আসবে হলো ট্যান ইনভার্স ভি ডিভাইড বাই ইউ। এটা কার ফর্মুলা? থিটার ফর্মুলা, অর্থাৎ লব্ধির দিক। তাহলে এখানে 4টা জিনিস পাই। টি মিনিমাম পাই, আলফা পাই, ডাব্লিউ পাই, থিটা পাই। সেম একইভাবে আমরা যদি অন্য একটা টাইপ চিন্তা করি, প্রথম টাইপটা ছিল সর্বনিম্ন সময়। এখন আসবে হলো সর্বনিম্ন দূরত্ব। সর্বনিম্ন দূরত্ব, অর্থাৎ নৌকা পারাপারের ক্ষেত্রে সে সর্বনিম্ন দূরত্ব কিভাবে পার হবে বা কোন কনসেপ্টে পার হবে। আমরা দেখি একটা ফিগার দেখি, তাহলে বুঝতে পারবো। মনে করি ঠিক এই বরাবর কাজ করতেছে ইউ, ইউ ভেক্টরটা। এখন বলতো সর্বনিম্ন সরণ কোনটা? একদম লম্ব বরাবর যে সরণটা, অর্থাৎ নৌকাটাকে বা সাঁতারুকে একদম ঠিক তার লম্ব বরাবর, অর্থাৎ পার বরাবর, সরি নদীর বরাবর, পার বরাবর একদম সরাসরি রওনা দেওয়া লাগবে। রওনা মানে পৌঁছানো লাগবে। এখন যদি আমি এই লম্ব বরাবর পৌঁছাতে চাই, আমার রওনা দেওয়া লাগবে কোন বরাবর? একটু বাম দিকে, কারণ স্রোত আমাকে ঠেলে কোন দিকে নিয়ে যাবে? ডান দিকে নিয়ে যাবে। তাহলে আমরা একটু এই বামে রওনা দিব। ধরলাম এটা হলো ভি ভেক্টরটা, এবং লব্ধির দিক দেখা যাচ্ছে কত ডিগ্রি? থিটা ইকুয়ালস এখানে দেওয়া আছে 90 ডিগ্রি। অর্থাৎ সে যদি সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে চায়, সর্বনিম্ন দূরত্বে, তাহলে তাকে রওনা দেওয়া লাগবে কত বরাবর? আলফা কোণে, এবং তার লব্ধির দিক হবে অবশ্যই থিটা। তা ধরলাম তাকে রওনা দিতে হবে কত কোণে? আলফা কোণে, এবং লব্ধি হবে আমার থিটা 90 ডিগ্রি। ঠিক আছে? এখন আমরা ফর্মুলা কি জানি? ট্যান থিটা ইকুয়ালস টু কি লেখা যায়? ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। এখানে ট্যান থিটার ভ্যালু অর্থাৎ লব্ধির দিক কত? 90, আর ট্যান 90-র ভ্যালু জানি আমরা 1/0। তাহলে কি লেখা যায়? ভি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস ভি কজ আলফা। এখন আর গুণ করলে আসে হলো ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু 0। এখান থেকে বের করা যায় আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইড বাই ভি। এটা হলো আমার আলফার ভ্যালু। আলফা পাইলাম, এখান থেকে আমরা থিটা জানলাম। তো এখান থেকে যদি আমরা বের করি ডাব্লিউ ভেক্টর ফর্মুলা, অর্থাৎ লব্ধি বেগের ফর্মুলাটা কি আসবে? তাহলে লিখি আমরা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv। তো কজ আলফা কত আসবে? কজ আলফা, আচ্ছা কজ আলফা এখানে আলফার ভ্যালু নাই, আলফার ভ্যালুটা এখান থেকে বের করে আমরা এখানে বসাই দিব, এটা ফর্মুলা। আর যদি বলি আর কি আছে? আলফা থিটা আর সময়, হ্যাঁ,
পার হইতে কত সময় লাগবে? টি ডিভাইড বাই ভি সাইন আলফা। এই আলফাটা বসাই দিলে আমি চলাচলের সময় পেয়ে যাব। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে টি মিনিমামের ক্ষেত্রে টি মিনিমাম ইকুয়ালস টু ডি ডিভাইড বাই ভি। এখান থেকে কি লিখতে পারি? ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি মিনিমাম। টি মিনিমাম, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে যে যখন মিনিমাম টাইমে সে পার হয় তখন সে কোথায় যায়? সমবেগে যায়। কারণ আমরা জানি এস ইকুয়ালস টু কি বলতো? ভি ইন্টু টি। এটা কার ফর্মুলা? সমবেগের ফর্মুলা। এখানে সে ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি মিনিমাম। অর্থাৎ সে যখন পারা বরাবর রওনা যাবে ডি ইকুয়ালস টু ভি বাই ভি টি মিনিমাম, অর্থাৎ সে সমবেগে যাবে, ঠিক আছে? এটা হলো আমার নদী নৌকার বেসিক কনসেপ্ট। এর পরের ক্লাসে আমরা দেখবো হলো যে কিভাবে এই কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা ম্যাথ সলভ করবো, বোর্ড কোশ্চেন বলো, অন্যান্য প্রবলেম বলো। নলেজ পয়েন্ট একাডেমি, স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে।